ফুল লেখনীতে জাকিয়া সুলতানা ঝুমুর। পর্ব সংখ্যা ৩১। সবাই খেয়ে দিয়ে যখন রুমে চলে যায় তখন পলাশ বাড়ি আসে। সন্ধ্যায় তার আব্বা বাড়িতে ছিল না বিধায় কথা বলতে পারেনি। ফোন দিয়েছিল কিন্তু ফোন রিসিভ করেননি। উপায় না পেয়ে ক্লাবে, চেয়ারম্যান অফিস সহ সব জায়গায় খুঁজে কোথাও না পেয়ে আবার বাড়িতে আসে। শওকত হাওলাদার তখন বিছানায় বসে টিভি দেখছিলেন। পলাশ হন্তদন্ত হয়ে সামনে গিয়ে দাঁড়ায়। ছেলের এমন কাণ্ডে রাবেয়া খুব অবাক হয়। শওকত হাওলাদার ভাবলেশীনভাবে তাকিয়ে থাকে, যেন উনি জানতেন পলাশ আসবে। পলাশ কাছে এসে বলল, আব্বা, আপনি মিথ্যা কেন বলেছিলেন? শওকত হাওলাদার অবাক হওয়ার ভান ধরে বলল, কিসের মিথ্যা? কিসের কথা বলছো তুমি? পলাশ নিজের রাগ সংযত করার চেষ্টা করল। নিধির কথা। শওকত হাওলাদার চোখে রাগের আভা ফুটে ওঠে। তোমার কি মনে হয় আমি মিথ্যা বলেছি? নিধির বিয়ে হয়নি, আর আপনি বলেছেন নিধির বিয়ে হয়ে গেছে। শওকত হাওলাদার পলাশের চোখের দিকে তাকায়, সহজ গলায় বলে, তাতে কি হয়েছে? পলাশের শরীর রক্তে যেন টকবক করছে। কি হয়েছে তাই না? নিধিকে আমি ভালোবাসতাম। ওইটা আবেগ ছিল। আবেগ? আমার অবস্থা আপনার চোখে পড়ে না? অবশ্য আপনার মতো বাপের চোখে পড়ার কথাও না। অতি অভদ্র ছেলের মুখে এমন কথা শুনে শওকত হাওলাদার হতভম্ব হলো। মুখ সামলে কথা বলো। মুখ সামলে কথা বলেছি, সম্মানও দিয়েছি, কিন্তু আপনি সেসবের সুযোগ নিয়ে নিজের পরিচয়ে আবেগ প্রকাশ করেছেন। আমার সম্মান দেওয়ার কোনো দাম দেননি। আমার জীবনটা নষ্ট করে দিয়েছেন দিনে দিনে। আপনি যে আমার আব্বা, এটা ভাবতেও আমার ঘৃণা লাগে। শওকত হাওলাদার বসা থেকে দাঁড়িয়ে যায়। চোখের বর্ণ রক্তিম হয়ে উঠেছে। কোটর থেকে চোখ বেরিয়ে আসতে চায়। পলাশ, পলাশ বলে ডাকবেন না। আজকে থেকে আপনার পলাশ বলে কোনো ছেলে নেই। শওকত হাওলাদার ক্ষুদ্র চোখে রাবেয়ার দিকে তাকিয়ে তাতে দাঁত চেপে বলে, রাবেয়া, তোমার ছেলেকে সামলাও। রাবেয়া পলাশের এমন রূপ এই প্রথম দেখল। পলাশ জন্মের পর থেকে নদীর মতো শান্ত। রেগে গেল সে চুপচাপ হজম করার ক্ষমতা তার প্রচুর, কিন্তু আজকে হঠাৎ করে রেগে যাওয়ার কারণটা বুঝে উঠতে পারছেন না তিনিও। অনেক বছর আগের নিধিকে নিয়ে এখন আবার কিসের আলোচনা সেটা ধরতে পারছেন না। তারপরেও পলাশের দিকে এগিয়ে যায়, হাতের বাহু ধরে টান দিয়ে বলে, কি হয়েছে আব্বা? মাকে বলবি, আয় আয়, বাহিরে আয়। পলাশ মায়ের বাঁধন থেকে হাত ছাড়িয়ে বলে, কিছু হয়নি আম্মা, শুধু আমার জীবন থেকে সুখ নামক শব্দটা চলে গেছে। শওকত হাওলাদার নাকুচকে বললেন, এই ছেলে ছোট লোকের বাচ্চার জন্য তোর সুখ চলে গেছে? এই কি বলছিস তুই? হ্যাঁ, আপনার চোখ সবাইকে ছোট লোক, বড় লোক শুধু আপনি একাই, আর দুনিয়ার যত মানুষ আছে সবাই ছোট লোক। শিমুলের বিয়ে করার সময় এগুলো বলেছেন। এগুলো বলে পরিচয় দিয়ে আপনি কত বড় নিচু সেই মানুষ তা দেখতে পান? আমার মুখে মুখে তর্ক করিস, থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। পলাশ দু কদম এগিয়ে যায়, নিজের গাল দেখিয়ে বলে, নেন থাপ্পড় দেন, তারপরেও আমি আমার পথেই থাকবো। পলাশের কথা শুনে শওকত হাওলাদার নিজে কিছুটা অবাক হয়। ছেলের এমন রাগ বোঝা যায় না। আচ্ছা, কি চাপ সেটা বল, কি চাস সেটা বল। আপনাকে বলার কোনো প্রয়োজন মনে করছি না। আচ্ছা, যা ভালো হয় কর, আমি আর কিছু বলবো না। পলাশ তার আব্বার এরূপ উত্তর শুনে অবাক হয়। উনি তো এই কথা বলার মানুষ না। পলাশ হঠাৎ করে মনে হলো তার আব্বা নিধির কথা জেনে যায়নি তো। অবশ্য এলাকার চেয়ারম্যান হয়ে সব জানা কোনো বড় ব্যাপার না। পলাশ তার আম্মার দিকে ফিরে বলল, আম্মা, বউ নিয়ে আসবো। রাবেয়া কিছু বলার আগে শওকত হাওলাদার হিসিয়ে বলল, ওই মেয়েকে এই বাড়ির সীমানায় আনলে তোর আম্মাকে তালাক দিয়ে বের করে দিব, মনে রাখিস। রাবেয়া যেন পাথর বনে গেল স্বামীকে দেখে। এত বছরের সম্পর্ক কি এতটাই ঠুনকো যে কথায় কথায় তালাকের নাম চলে আসে? ওনার চোখ ছলছল করে ওঠে। পলাশ বলে, তাহলে আর এই বাড়িতে আসবো না, বিয়ে করে বউ নিয়ে অন্য কোথাও থাকবো। দেখি আপনি কি করেন। বিয়ে করবি? করবই। নিধির দেহটা আসতে পেলে তো বিয়ে করবি, আর যদি আসতে না পাস তাহলে? পলাশের বুকটা কেঁপে ওঠে। মানে? শওকত হাওলাদার ঠোঁট বাঁকিয়ে হাসে, মানে কিছু না। রাবেয়া, রাত হয়েছে, দরজা বন্ধ করো। আব্বা, নিধির কিছু হলে আমি আপনাকে জ্যান্ত কবর দেব। ভুলে যাবেন না আমি আপনারই সন্তান। আপনার মতো নিষ্ঠুর আমিও হতে পারি। যা যা। পলাশ বুদ্ধিমান, মস্তিষ্ক তার আব্বার কথা ধরন বুঝতে বেশি সময় নেয় না। হতধত পায়ে বেরিয়ে যায়। কাঁপা কাঁপা হাতে বাইক স্টার্ট করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমার নিধি যেন কিছু না হয়। এবার
একবার হারিয়ে পেয়েছি, এবার জানি আর না হারাতে হয়। এবার আর হারাতে চাই না। আল্লাহ, আল্লাহ তুমি সহায় হও। পলাশ যখন নিধির বাসায় যায় তখন দেখে নিধির দরজা চাপানো। ধাক্কা দিয়ে খুলে নিধি নিধি বলে কয়েকবার ডাকে। কোনো সারা শব্দ না পেয়ে নিধির ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। ওইখানে গিয়ে পলাশের কলিজা মোচড় দেয় নিধি। তার নিধির ওপর আস্ত এক মানব, পুরুষালী ছোঁয়ায় নারীদেহ ছিন্ন বিচ্ছিন্ন করতে ব্যস্ত। নিধি পাগলের মতো ছটফট করছে, মুখ বাঁধা বিধায় আ উ শব্দ করতে পারছে না। পলাশ ডুকরে কেঁদে ওঠে, আল্লাহ, এটা কি দেখার ছিল? এর চেয়ে মরণ ভালো ছিল না? ভোর সকাল পেশকারা শিমুলের দরজায় জোরে জোরে আঘাত করে। কোনো সাড়া না পেয়ে গলা ফেটে ডাকে, শিমুল, শিমুল রে, তোর বউ কৌ? উধাও দে। এই শিমুল, দরজা খোল শিমুল, উঠাই দে তোর বউ রে। এই বলে আরো জোরে জোরে ধাক্কা দেয় দরজায়। ওই মাইয়া, উঠো না কেন? লাজ শরম কি কিছু নাই? বাপ মা কিছু শিখাই নাই? এই জন্যেই বড় ঘর থেকে মেতে আনা লাগে। এত বেলা হলো এখনো ঘুমায়, যেন নবাবের মেয়ে ধরে আনছে। কাঠের দরজায় ধুক ধুক শব্দ আর পেশকারা জোরে জোরে কথা শুনে শিমুল আর পুষ্পের দুজনেরই ঘুম ভেঙে যায়। ঘন্টা দুয়েক আগেই দুজনেই ঘুমিয়েছিল। পুষ্প সারাদিন আতঙ্কে কাটলেও সারা রাত যায় স্বপ্নের মতো। শিমুল তার অদৃশ্য আদরে নরম পাখিকে আঁকড়ে রাখে। পুষ্প শিমুলের সান্নিধ্যে এসে সব কষ্ট ভুলে যায়। তার মনে হয় এত সুখ না জানি মরণ হয়ে যায়। পেশকারা তখনও বলে, কি গো, কথা কানে যায় না? দরজা খোলো, সারাদিন জামাই বুকে নিয়ে ঘুমাইতে হয় নাকি? পুষ্প তড়াক করে উঠে বসে। শিমুল হাত বাড়িয়ে কোমর জড়িয়ে রাখে, খবরদার উঠবে না, চুপচাপ শুয়ে থাকো, বুড়ি ক্যাট ক্যাট করে চলে যাবে। পুষ্প শিমুলের চুলে হাত রাখে, এখন দরজা না খুলে সারাদিন অশান্তি করবে। পুষ্প চায় না ঘরে কোনো অশান্তি হোক। মাথা নেড়ে বলল, শুনে আসি না কি বলে? আমি জানি গেলে আর আসবে না। পুষ্প হাত দিয়ে শিমুলের কপাল এলোমেলো চুলগুলো সরিয়ে মাথা ঝুঁকিয়ে বলে, তার কপালে গভীর চুমু এঁকে দিয়ে বলে, আসবো। পেশকারের ডাক তখন লাগাম ছাড়াও। অগত্যা শিমুল পুষ্পকে ছেড়ে বালিশে মাথা রাখে। পুষ্প বিছানা থেকে নেমে গায়ে কাপড় টেনে টেনে ঠিক করে দরজার দিকে এগিয়ে যায়। দরজা খোলার সাথে সাথে পেশকারা চোখ পাকিয়ে তাকায়। দরজা খুলতে এতক্ষণ লাগে? পুষ্প পাশে দাঁড়ানো সুইটির দিকে তাকায়। সুইটি মুখ বেঁকিয়ে দাঁড়িয়ে আছে। বুবু, ঘুমিয়েছিলাম। শিমুল যেন না শুনে এমন করেই পেশকারা বলল, সারা রাত জামাইয়ের কাছে থাই কেমন ভরে না? সকালেও থাকা লাগে? পুষ্প লজ্জায় মাথা নিচু করে ফেলে। পেশকারা পুষ্পের মাথায় ধাক্কা দিয়ে বলে, খেয়াজাল থেকে 1 কেজি মাছ আনছে, কেটে কুটে রাখবা, জলদি আহ। পুষ্প আমতা আমতা করে বলল, আচ্ছা আসছি। আসছি কি? হ্যাঁ, মাছ নরম হইয়া যাবে, তাড়াতাড়ি আসো। পুষ্প পেছন ফিরে শিমুলের দিকে তাকায়। আপনি যান, আমি আসছি। পেশকারা পুষ্পের হাত খাপলে ধরে, এখনই আসো। পুষ্প মুখ কাচুমাচু করে বলে, বুবু আমার গোসল বাকি। পেশকারা ঝাটকা মেরে পুষ্পের হাত ছুঁড়ে ফেলে, ছি ছি, তুমি অপবিত্র অবস্থায় আমার সামনে আসছো কেন? পুষ্প মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। অসভ্য মাইয়া কোথাকার, এ অবস্থায় ঘরে যা ধরবা তাই অপবিত্র হইয়া যাইব। আর তুমি আমারে ধইরা ফেলছো, বেলাস মাইয়া। মানুষকে দেখাও যে তোমার জামাই আছে, তাড়াতাড়ি বের হয় আসবা। তারপর চলে যেতে নিয়ে আবারও ঘুরে পুষ্পকে আপদমস্তক দেখে বলে, স্যা স্যা, এমন বউ ঘরে থাকলে ঘরে উন্নতি হয় না, অলক্ষী একখান। পেশকারা চলে গেলে পুষ্প দরজা বন্ধ করে। শিমুল হাত বাড়িয়ে মাথা রাখে, তাকে দেখায়। পুষ্প তাকিয়ে মলিন হাসে। তারপর দ্রুত পায়ে বাথরুমে ঢুকে যায়। বাথরুমে গিয়ে আয়নার দিকে তাকিয়ে মুখ চেপে ফুপিয়ে কেঁদে ওঠে পুষ্প। পেশকারার সকল কথা রাবেয়ার কর্ণগোচর হয়। বসার ঘরে তার শ্বশুর আয়েশ করে বসে রাবেয়ার কথা শুনছে। উনি বইয়ের কথায় পুষ্পকে জব্দ করার জন্য ভোর সকালে তিতাস মাছের আড়ত থেকে ছোট মাছ কিনে এনেছে। রাবেয়া হাতের কাজ ফুলির কাছে দিয়ে পেশকারার কাছে যায়। পেশকারা ততক্ষণে স্বামীর সাথে বসে হাসাহাসি শুরু করেছে। ওনার সাথে তার ননদ আসমা আর ভাগ্নি সুইটিকে দেখে রাবেয়ার মনটা বিষের মতো হয়ে যায়। সুইটির নির্লজ্জতায় তিনি যার পরানটাই হতাশ। মেয়ে মানুষ এত নির্লজ্জ হইলে কি তাকে আর মেয়ে বলে? শিমুল পেছনে যেন আঠার মতোই লেগে আছে এই মেয়ে। যে বোঝা কাঁধে নিতে চায় না তাকে আর জোর করে কাঁধে তুলে দেওয়া যায়? রাবেয়া কথা ঘুরিয়ে এবার শিমুলের ঘরের দিকে তাকায়। শিমুল আর পুষ্প যে সামনে বিপদে আছে এটা বেশ আঁচ করতে পারছে উনি আবার রান্নাঘরে ফিরে যায়। রাবেয়ার মনটা যন্ত্রণায় কাতর। কাল রাত থেকে পলাশ বাড়ি নেই। সেই যে রাগ করে গেল আর ফিরেনি। তিনি রাত 3টা পর্যন্ত অপেক্ষা করে বসেছিলেন। মোবাইল ফোন দিয়ে ফোন করেছে, ফোন বন্ধ। এত রাত ছিল বিধায় শিমুলকে ডাকেনি। সিদ্ধান্ত নেয় শিমুল ঘুম থেকে উঠলে পলাশকে খুঁজতে পাঠাবে।
পলাশ হাসপাতালের বেডে চুপচাপ বসে আছে, তার চোখের সামনে নিধির মুখের দিকে স্থির। এমন মিষ্টি একটা মেয়ের সাথে এমন কাজ করতে তার আব্বার বুক কাঁপলো না? শত্রুকে এমন ক্ষতি করতে চায় না। শওকত হাওলাদার, যাকে নিধি পলাশ ও পাগলের মতো ভালোবাসে, তারপরও নিধিকে আঘাত করতে একবারও ভাবলো না। এ কেমন বাবা মানুষ নাকি? ছেলে মেয়ের সুখের জন্য দুনিয়ার বাজি ধরতে পারে, আর উনি কিনা নিজেই বড় অহংকার বজায় রাখতে পশুর মতো আচরণ করে। নিধি নড়ে চড়ে ওঠে, আস্তে ধীরে চোখ খুলে পলাশকে চোখ ফুলিয়ে ওঠে। ডাগর চোখের কর্নিশ বেয়ে পানি গড়িয়ে পড়ে লতি ছুঁই ছুঁই। ফিসফিস করে বলে, পলাশ। পলাশের দু চোখ ঝাপসা হয়ে আসে। ঝাপসা চোখে নিধির বাম হাতটা শক্ত করে নিজের হাতে পুরো করে নেয়, আশ্বাস দিচ্ছে, ভয় পেও না, আমি আছি। নিধি আর কিছু না বলে ঘুমের ওষুধের প্রভাবে আবারও চোখ বন্ধ করে ফেলে। পলাশ নিধির হাত আর ঠোঁট ছুঁয়ে দেয়, হাতটা গালের সাথে মিশিয়ে ভাবে, কালকে যদি আর একটু দেরি হতো তাহলে কি হতো? পলাশের চোখের পাতা কালকের ভয়ঙ্কর চিত্রটা ভেসে ওঠে। নিধির ওপর পড়ে থাকা বলিষ্ঠ দেহের পুরুষটা নিজের পুরুষত্বের তেজ দেখাতে মরিয়া। তখন পলাশ পেছন থেকে ঝাপটে ধরে। হঠাৎ করে কাজে বিঘ্ন ঘটাতেই লোকটা পাল্টা আক্রমণ করতে পারে না, কিন্তু পর মুহূর্তে পলাশের দিকে আক্রমণ করে। পলাশ খেয়াল করে দেখে এটা তার আব্বার চেলাপেলাদের মধ্যে একজন, নাম রাকিব। এই ছেলেটা নেশা করার জন্য কয়েকবার পুলিশের দৌড়ানিও খেয়েছে। পলাশ কিছু বুঝে ওঠার আগে রাকিব ঘুষি দিয়ে পলাশের নাক বরাবর রক্তাক্ত করে ফেলে। পলাশের নাকে হাত দিয়ে রক্ত দেখে রাকিবদের দিকে তাকায়। রাকিব তার লাল দাঁতগুলো বের করে হাসে, ভাইজান, চাচার আদেশ আমি পালন করতে আইছি, আপনি চইলা যান। পলাশের শরীরও শক্ত কম নয়, কিন্তু কখনো মারামারি করার অভ্যাস নাই বিধায় হঠাৎ করে আক্রমণ করতে পারল না। রাকিবের মুখের কথা শুনে তার রক্ত টকবগিয়ে ফুটে ওঠে। গায়ের সর্বশক্তি দিয়ে রাকিবের উদম পেটে লাথি দেয়। রাকিব ছিটকে গিয়ে ড্রেসিং টেবিলের ওপর পড়ে। নিধি হাত দিয়ে মুখের বাঁধন খোলে। নিজের অবস্থা দেখে ভয়ে ডুকরে কেঁদে ওঠে। রাকিবের আনা ছুরিটা ড্রেসিং টেবিলের কোনায় অবহেলায় পড়েছিল। রাকিব মাথা তুলে ছুরিটা হাতে নেয়, হাতে নিয়ে পলাশের বুকে সোজা দেয়। রাকিবের আক্রমণ করতে দেখে পলাশ সরে যায়, কিন্তু হঠাৎ করে ধারালো আঘাত পলাশের ডান হাতে ছুঁয়ে ব্যথায় নীল হয়ে যায় রক্তাক্ত স্রোত। পলাশ তার হাতের ক্ষতের দিকে যখন তাকিয়েছে, তখন রাকিব রক্তাক্ত ছুরি হাতে নিধির বিছানায় গিয়ে এগিয়ে যায়। দাঁতে দাঁত চেপে বলে, তোরে না খাইতে পারলে মরতেও পারবো না। প্রিয় পুরুষের এমন অবস্থা দেখেই ভয়ঙ্কর লোক বিশ্রী কথায় নিধি কুঁকড়ে যায়। পলাশ বলে, আর্তনাদ করে উঠে। পলাশ ততক্ষণে রাকিবের কোমর পিছন থেকে টেনে নিয়েছে। রাকিব সোজা হয়ে পলাশের ধস্তাধস্তি ছুরিটা রাকিবের হাত থেকে তার হাতে নিয়ে নেয়। একটু দেরি না করে রাকিবের পেটে আঘাত করে। রাকিব আর্তনাদ করে ওঠে, পলাশের দিকে তাকিয়ে এক ছুটে বেরিয়ে যায়। পলাশ তাড়া করে নাগাল পায় না। সে নিধির কাছে ফিরে এসে দেখে নিধি অজ্ঞান হয়ে গেছে, গায়ের জামা ছিঁড়ে ছিন্ন বিচ্ছিন্ন। পলাশ এনে নিধির চোখে মুখে পানি ছিটায়। নিধি জ্ঞান ফেরে না। রাত ৩টা পর্যন্ত অপেক্ষা করে, হাসপাতালে নিয়ে যায়। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া জানায় যে নিধির কোনো ক্ষতি হয়নি। আর একটু দেরি হলেই সর্বনাশ হতো। অতিরিক্ত ভয়ের কারণে জ্ঞান হারিয়ে গেছে, আর ভয়টা মনে আঘাত করে শরীরে স্মরণ করিয়ে দিচ্ছে যে এখনো বিপদ আছে। তাই জ্ঞান ফিরতে দেরি হয়েছে। ডাক্তার পলাশের পরিচিত, উনি একটা ঘুমের ইঞ্জেকশন দিয়েছে, কিন্তু ঘুমের হাতের শিরায় স্যালাইনের মাধ্যম দিয়েই। পলাশ শওকত হাওলাদারকে ছাড়বে না। এবার বোঝাপড়া হবে কিভাবে এমন নিকৃষ্ট কাজ হলো। পুষ্প বাহিরে টিউবওয়েল পারে মাছ কাটছে। রাবেয়া আরেকটা বাটি এনে নিজেও বসে। এতগুলো মাছ একা কাটা সম্ভব না। পুষ্প শাশুড়িকে দেখে মিষ্টি হাসে। রাবেয়া মাছ কাটতে কাটতে বলে, পুষ্প, তোমাকে একটা কথা বলি। পুষ্প রাবেয়ার দিকে তাকিয়ে বলল, জি আম্মা, বলেন। রাবেয়া পুষ্পের দিকে এক পলক তাকায়। সুইটি যে শিমুলকে পছন্দ করে, সবাই সুইটিকে বিয়ে করাইতে চেয়েছিল, সে কথা জানো? শাশুড়ির মুখে এমন কথা শুনে পুষ্প বলল, জি, উনি বলেছে। সবাই পরিকল্পনা করেছে তোমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে সুইটিকে শিমুলের বউ করবে। পুষ্প চোখ বড় বড় করে তার শাশুড়িকে দেখে। রাবেয়া মাছ কাটতে কাটতে বলে, তাই ওনার সাথে আমার এমন জঘন্য ব্যবহার করছে, তাই না? পুষ্প এই মুহূর্তে বুঝতে পারে না তার কি করা উচিত। আমি কি করব আম্মা? মেনে নিবে, মানিয়ে নিবে, চুপ থাকবে, তাহলে সংসারে শান্তি আসবে। এই চিন্তা মাথা থেকে ফেলে দাও। এই আমাকে দেখো, চুপ থেকে জীবনে এতগুলো বছর
এই বাড়িতে কাটিয়ে দিলাম, অথচ কারোর সাথে আমার বিন্দুমাত্র দাম নেই। আমার সাথে সবাই যা করছে আমি চাই না তোমার সাথেও তা হোক। কেউ কটু কথা বললে প্রতিবাদ করবে, অবশ্য বেয়াদবি করে না, শালীন ভাষায় সুন্দরভাবে বুঝিয়ে দিবে কোনটা সঠিক কোনটা ভুল। তুমি নরম থাকলে আঘাত পাবেই, তোমাকে শক্ত হতে হবে। কথায় আছে না, শক্তকে ভক্ত নরমেই জম। এই কথাটা আসলে সঠিক। আমার সাথে যা হয়েছে তা আবার তোমার সাথে হতে পারে না। আমার শাশুড়ি যা করেছে এটা আমি করতাম তাহলে মানা যেত, কিন্তু উনি দাদি শাশুড়ি হয়েও এই কাজগুলো করছে। আমি চাই না তুমি শক্ত থাকবে, তুমি প্রতিবাদ করবে, নিজের স্থান দেখিয়ে দিবে, এটাই আমি চাই। ভয় পাবে না, আমি তোমার সাথে আছি। পুষ্প হাঁ করে তার শাশুড়ির কথাগুলো শোনে। রাবেয়া পুষ্পর দিকে তাকিয়ে বলল, কি ভাবছো আমি শাশুড়ি কিভাবে সব শিখিয়ে দিচ্ছি কারণ তুমি আমার কাছে আমার ছেলের বউ না, তুমি আমার মেয়ে। আমি চাই না আমার মেয়ে কারো কথায় কষ্ট পেয়ে লুকিয়ে কাঁদুক। পুষ্প চোখ বেয়ে পানি পড়ে, মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে এমন ভালো শাশুড়ি তার কপালে রাখার জন্য। শিমুল ঘুম থেকে উঠে বাইরে এসে পুষ্পের কাছে দাঁড়ায়। রাবেয়া ইশারা করে বসতে বলে। শিমুল কাছে আসতে রাবেয়া পলাশের ব্যাপারে সংক্ষিপ্ত আকারে বলে। শিমুল অবাক হয়ে বলে, এত কিছু হয়ে গেল আর তুমি এতক্ষণ আমাকে জানাচ্ছ? রাবেয়া ছেলের মুখের দিকে তাকায়। রাবেয়া রাতেই জানাতে চেয়েছিল, কিন্তু এত রাত বলে ডাকেনি। এত রাত তো কি হয়েছে, ডাকা যায় না? আমার ভাই এত বিপদে আর আমি কিনা বাড়িতে বসে আছি। শিমুল দ্রুত পায়ে রুমে যায়। পলাশ তার যে উপকার করেছে তা শোধ করার মতো না, আর আজকে পলাশের বিপদে পড়ে আছে। শিমুল তিয়াসকে ফোন করে, কাপড় বদলে হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়ে। সকাল 8টার দিকে নিধির ঘুম ভাঙে। পলাশ নিধির কপালে হাত ছুঁয়ে বলে, কেমন আছো নিধি? নিধি মাথা নেড়ে বলল, ভালো। কিছু খাবে? বলো এনে দেই। নিধি কিছুক্ষণ পলাশের মুখের দিকে তাকিয়ে বলল, আমার যে ছেলেটার সাথে বিয়ে ঠিক হলো, পারিবারিক সমস্যার কারণে উনি হঠাৎ করে না করে দেয়। আব্বা ভীষণ ভেঙে পড়ে। আমি অবশ্য খুশি ছিলাম, কিন্তু আমার খুশি বেশিক্ষণ টিকলো না। তোমার আব্বা ওনার এক সহযোগীর সাথে আমার বিয়ে ঠিক করে দেয়। কৌশলে আব্বাকে ট্রান্সফার করে অন্য জেলায় পাঠায়। বিয়ে ঠিক হবার পরে আব্বা জানতে পারে লোকটা ইয়াবার সাথে যুক্ত। আশেপাশের এলাকায় উনি ইয়াবা সাপ্লাই দেয়। আব্বা বিয়ে দিবে না নাকচ করে দেয়। এটা শুনে তোমার আব্বা সন্ত্রাস দিয়ে আমাদের বাসায় যায়। আমার আব্বা আম্মা তো ভয়ে শেষ। আব্বা সাহস করে জানায় উনি মেয়েকে বিয়ে দিবে না। তোমার আব্বা আমার আব্বা আর আম্মাকে অনেক হুমকি দেয়, কিন্তু তাও রাজি হয়েছিল না। তখন উনি হুমকি দিয়ে বলে, নিধি যদি ফের পলাশের সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাহলে উনি ওনাদের মেরে ফেলবে, একবারও ভাববে না মারতে। আমার আম্মা আব্বার জীবন সংকট দেখে আমি রাজি হয়ে জানাই আর কখনো কথা বলবো না বা চেষ্টা করব না কথা বলার। উনি দলবল নিয়ে চলে আসে, কিন্তু আমি তো তোমাকে ভুলতে পারিনি। পাগল হয়ে গিয়েছিলাম। বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে নিজেকে সামলে নেই। কিন্তু হঠাৎ করে একদিন আব্বা অফিস থেকে আসার পথে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। আমি আর আম্মা অসহায় হয়ে পড়ি। আব্বার কথা ভেবে আমি সারাদিন কাঁদতাম, সাথে আম্মাও। একদিন সকালে উঠে দেখি আম্মা ঘুমেই চলে গেছে। এই এত বড় দুনিয়ায় আমি একা হয়ে পড়ি, কিভাবে কি করব। যখন রাস্তা পাচ্ছিলাম না তখন আমার নানা ওনার কাছে আমাকে নিয়ে যায়। ওনার কাছ থেকে পড়ালেখা শেষ করি। তুমি মানে বাসা বেঁধে থাকলেও আমি নিজেকে প্রতিষ্ঠিত করার জন্যই অপেক্ষা ছিলাম। এখন তো আমার আব্বা আম্মা নেই, কাউকে হারানোর ভয় নেই। তোমার সান্নিধ্যে চেয়েছিলাম, তোমাকে দেখবো বলে এসেছিলাম। ভেবেছিলাম বিয়ে করে ফেলেছো, কিন্তু আমাকে ভুল প্রমাণিত করে তুমি আমার মতোই আশায় বুক বেঁধে রেখেছো। কিন্তু তোমার আব্বা তো আমাকে ছাড়লেন না, ঠিক আমাকে ছিঁড়ে খাওয়ার জন্য কুকুর পাঠিয়ে দিলেন। উনি আসলে আমাকে বাঁচতে দিবে না। নিধি থামে, জোরে জোরে শ্বাস ফেলে চোখ বন্ধ করে। চোখের পানি গাল বেয়ে যাচ্ছে। পলাশ শতভঙ্গ হয়ে বলে, তার অনগোচরে তার আব্বা এত কাহিনী ঘটিয়ে ফেলেছে, অথচ সে জানে না। আবারও নিজের ওপর নিজে রাগ হয়। নিধির ভেজা মুখের দিকে তাকিয়ে বলে, বিয়ে করবে আমায়? নিধি চোখ খুলে পলাশকে দেখে। দুর্বল হাতে পলাশের চুলে হাত রেখে বলল, মেয়েদের সবচেয়ে দামি জিনিস হলো তার সম্মান। তোমার কাছে আমার অপরাধের যদি তোমার আব্বা আম্মার সম্মান ছিনিয়ে নিতাম, একবার না ভাবে যদি বিয়ে করে তাহলে জবাই করতে যদি না ভাবে সেকেন্ডও ভাববে না, তাহলে কিভাবে হবে বলো? পলাশ আজকে যদি চুপ থাকে তাহলে নিধিকে সারা জীবনের জন্য তাকে হারিয়ে ফেলতে হবে। নিধির হাতটা নিজের হাতের মুঠোয় পুরে বলল, হেঁটে যেতে পারবে নাকি কোলে নিতে হবে? নিধি অবাক হয়ে বলল, কোথায়? কাজী অফিসে। আমি কি
বলেছি বিয়ে করব না। তাহলে? পলাশ নিধির হাতে উল্টো পিঠে চুমু দিয়ে বলল, আজকে সব আমার কথা হবে। আমার আর পড়তে চাই না, আমরা আর পড়তে চাই না। এখন থেকে যে বাধা হয়ে আসবে তাকেই পুড়িয়ে দিব। শিমুল আর তিয়াস ব্যস্ত পায়ে পলাশের কাছে এসে দাঁড়ায়। নিধির দিকে তাকিয়ে আলতো হাসে। শিমুলকে দেখে পলাশ হাসে। সে জানতো তার ভাই তাকে ঠিক খুঁজে বের করবে। মেয়ে চাবি, নিধির বাসায় বিয়ের ব্যবস্থা কর। কিছুক্ষণ পরে আমি আর নিধি আসছি। শিমুল চুপচাপ চাবি নিয়ে বেরিয়ে যায়। তার ভাই বিয়ে করবে। সে আর তিয়াস যত দ্রুত সম্ভব বিয়ের আয়োজন করে। বিকাল 4টে নাগাদ পলাশ আর নিধির বিয়ে হয়। পলাশ শিমুলকে বলে তার প্রয়োজনীয় সবকিছু এই বাসায় পাঠিয়ে দিতে। ওই বাসায় আর যাবে না। শিমুল চলে গেলে পলাশ নিধির রুমে বসে আছে। শিমুল আর তিয়াস এই অল্প সময়ে বাসাটা গুছিয়ে ফেলেছে। এমনকি বিছানায় ফুলের সমাহার দেখা যাচ্ছে। এই বিপদের মাঝে ছেলেগুলো বাসার ঘর নিয়ে কত সিরিয়াস। পলাশ বাসার ঘরের দিকে তাকিয়ে মুচকি হাসে। নিধি ড্রেসিং টেবিলের সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তার হাতে কালকের ছিঁড়া জামাটা। পলাশের দিকে এগিয়ে বলল, এই ছেঁড়া জামাটার বদলে দিয়েছে কে? পলাশ হাত দিয়ে মাথা চুলকে বলল, কি আবার? আমি। নিধির বুকে হাত দিয়ে বলল, তুমি? হ্যাঁ। নিধি আস্তে করে বলল, সব দেখে নিয়েছ? পলাশ এগিয়ে আসে, নিধির দিকে তাকিয়ে বলে, তখন তো হারিয়ে ফেলার ভয়ে কাঁদছিলাম। এসব খেয়াল করার সময় ছিল নাকি? তবে আজ ভালো করে দেখে নিব। পলাশের মাথা কথায় নিধি আটকে ওঠে। মানে? পলাশ নিধির কোমরে নিচে 2 হাত দিয়ে আঁকড়ে ধরে কাছে টেনে বলে, বিছানার দিকে তাকাও। নিধি বিছানার দিকে তাকায় না। সে তো দেখেছেই শিমুল ভাই তাদের বাসর সাজিয়েছে। নিধি তার 2 হাত দিয়ে পলাশের গলা আঁকড়ে ধরে। বিছানা দেখেছি, আমার ভাই এত কষ্ট করে বাসর ঘর সাজিয়েছে, আর আমি বড় ভাই হয়ে কিভাবে তা অবমূল্যায়ন করি ভাবছি। কাজে লাগাবো। লজ্জায় নিধির নাকটা কেঁপে ওঠে। আস্তে করে বলল, তুমি না শিক্ষক মানুষ, শিক্ষকদের ভদ্র হতে হয়। আজকে অভদ্র হয়ে না হয় ক্লাস নিব। কি ক্লাস? তুমি করবে তো? নিধি পলাশের চোখের দিকে তাকায়। লজ্জা মাখা হাসি দিয়ে পলাশকে শক্ত করে জড়িয়ে ধরে। পলাশ নিধির কানে ফিসফিস করে বলল, আজকে যদি একটু অভদ্র না হয় তাহলে এই জীবন বৃথা। পলাশ মাথা নিচু করে নিধির কানের লতি ভেজা স্পর্শ করে। নিধিকে ফিসফিস করে বলে, নিধি। নিধি মাথা তুলে পলাশের দিকে তাকায়। পলাশ নিধির কানে ফিসফিস করে বলল, আজকে আমি মাতাল হয়ে গেলে তুমি কিন্তু মাইন্ড করবে না। শওকত হাওলাদার হনহনিয়ে বাড়ির ভেতর আসে। শিমুল তখন তার আম্মার কাছে বিস্তারিত বলছে। রাবেয়া পলাশের এমন সিদ্ধান্তে ভীষণ খুশি হয়েছেন। পলাশ তার আব্বাকে সম্মান দিয়েছে। তার আব্বা মনের দিকে তাকিয়ে নিজের ইচ্ছাকে ত্যাগ করেছে, কিন্তু শওকত হাওলাদার সে সম্মান পাওয়ার মানুষ না। নিধির সাথে হওয়া ঘটনা শোনার পর থেকে রাবেয়ার মনে ঘৃণার পরিমাণ বাড়ছে। লোকটা কতটা নিকৃষ্ট হলে এমন কাজ করতে পারে ভাবছে সে আরো ভাবতে থাকে, একটা লোক কতটা নিকৃষ্ট হলে একটা মেয়ের ইজ্জত হরণ করতে পারে। পলাশ ঠিক কাজ করেছে, বিয়ে করে ওনাকে উচিত শিক্ষা দিয়েছে। আবেগে চোখে পানি চিকচিক করছে। শিমুল বলে, আব্বা কালকে আমাকে পলাশের বাসায় নিয়ে যাবি বউ, মাকে আমি মন ভরে দেখব। শিমুল হাওলাদার পেছনে দাঁড়িয়ে কটমট করে বলল, এখানে শিমুল হাওলাদার না শওকত হাওলাদার হতো। হ্যাঁ, খুব রঙে আছিস তো, তুই যেমন তোর পেট থেকে আসছেও সব তেমন। হঠাৎ স্বামীর কণ্ঠস্বর শুনে রাবেয়া ভয়ে কেঁপে ওঠে। শিমুল পুষ্প রাবেয়া চুপ হয়ে বসে থাকে। চেঁচামেচি শুনে পেশকারা আর আসমা বেরিয়ে আসে। পলাশ বিয়ে করেছে এটা শোনার পর থেকে তারাও অবাক। শান্ত ছেলে নিচে যে এতগুলো গুণ লুকানো ছিল তারা তা জানতোই না। শওকত হাওলাদার রাবেয়ার কাছে এসে দাঁড়ায়। শুনেছিস তোর ছেলে কি করেছে? ওনাকে দেখে রাবেয়ার মনটা ঘৃণায় রিরি করে ওঠে। হঠাৎ করে মনে থাকে তার স্বামীর নামে ভয় দূর হয়ে যায়। বুকে শ্বাস নিয়ে দাঁড়িয়ে শান্ত গলায় বলে, কি করেছে? বিয়েই তো করেছে। পলাশের বিয়ের বয়স পেরিয়ে গেছে, সে কবে কোনো ঝামেলা ছাড়াই বিয়ে করে ফেলেছে, ভালোই তো হলো। রাবেয়ার তেজি গলায় উত্তর শুনে সবাই অবাক। চিৎকার। স্বামী ভক্তি করা মেয়েটা এখন উচ্চস্বরে কথা বলছে। সে রাবেয়া কিনা এই কথা বলছে। শওকত হাওলাদারের চোখ শক্ত হয়ে গেল। চোখ পাকিয়ে রাবেয়ার দিকে তাকায়। ভালো করেছে। হ্যাঁ, আসলে দোষ তার পেটের। একটা ছেলেও ভালো হলো না তার পেটের। রাবেয়া কথা বলে না। শিমুল বলে, আব্বা বিয়ে তো হয়ে গেছে, এখন আর রাগারাগি করে লাভ কি? মাথা ঠান্ডা করেন। সবাই মিলে ভাই ভাবিকে বাড়িতে ফিরে নিয়ে আসেন। শওকত হাওলাদার কিছু বলার আগেই মুজিব হাওলাদার খ্যাক খ্যাক করে বললেন, কিসের বাড়ি তা না আনি, বিয়ে করে সংসার করতে গেছে, করুক গিয়ে।
ওর মতো পোলা এই বাড়িতে না আসলে কিছুই হবে না। ওর মতো ছেলের এই বাড়িতে আসার দরকারও নেই। পেশকারা তার সুরে সুর মেলালো। ঠিকই তো বলেছে, কদিন মজা খেয়ে আসুক। রাবেয়া তার ছেলের সুরে হাসে। পলাশ আর নিধি দুজনেই সরকারি কলেজে চাকরি করে, যা বেতন পায় এতে দুজনের খুব ভালোই চলবে। এটা শুধু রাবেয়া না, উপস্থিত সবাই জানে। আপনাদের বাড়িতে না আসলেও পলাশ বউ পালতে পারবে। শওকত হাওলাদের হাত মুষ্টিবদ্ধ, পাঞ্জাবি খামচে ধরে। স্ত্রীর মুখে চ্যাটাং চ্যাটাং কথা তার সহ্য হচ্ছে না। এত সাহস তোর ছেলের? আপনি কি মানুষ? একটা মেয়ের সম্মান লুট করার জন্য কিভাবে আদেশ দিয়েছিলেন? লজ্জা করলো না? রাবেয়ার কথা শুনে শওকত হাওলাদার কিছুটা নিভে যায়। সে রাকিবকে বলেছিল নিধিকে একা বাসা থেকে ছুরি লাগিয়ে হুমকি দিয়ে তাকে তাড়িয়ে দিতে, আর একটু গায়ে হাত দিলেও তো সম্মানের ভয় দেখায়নি। এই এলাকা ছেড়ে চলে যেত, কিন্তু সে জানতো না যে নেশাখোর ছেলেটা নিধির উপর ঝাঁপিয়ে পড়বে, এমন কাজ করতে চাইবে। সবার সামনে কি বলবে ভেবে পেল না উনি। চুপ করো, সব ব্যাপারে না গলাও কেন? রাবেয়া শান্ত চোখে তাকিয়ে আছে। পেশকারা চোখে আগুনে ঘি ঢালতেই শওকত হাওলাদারকে শুনিয়ে বলে, এই মহিলাটার জন্য আজকে সংসারের এই অবস্থা। ছেলেদের লাই দিয়ে দিয়ে বাদর মশাই বানিয়ে দিয়েছে। আর বানাবেই না কেন? নিজেই তো আস্তে একটা বদমাইশ। শিমুল তেরে পেশকারার কাছে যায়। কি বলছো? মাথা ঠিক আছে? আমারে চোখে পড়ে না? জিব্বা টান দিয়ে ধুইরা ছিঁড়া দিব। সারা জীবন মারে জ্বালাতন করছো, কুটনামি বুড়ি। এত চুলকানি কিসের তোমার গলায়? পেশকারা হাই হাই করে ওঠে। শওকতের দিকে তাকিয়ে বলে, আব্বা দেখলি কি বলে আমাকে? এই দিন দেখার জন্য তোরে পেটে নিছিলাম। শওকত হাওলাদার ধমকে বলে, বুবুর সাথে ভাবে কথা বলছিস কেন? বিয়ে করে বেশি আদব কায়দা শিখে গেছিস নাকি? শিমুল শওকত হাওলাদারের কথায় পাত্তা দেয় না। পেশকারার দিকে আগুন চোখে তাকিয়ে বলল, আমার মাকে কথা বলার আগে ভেবে বলবে, ঠিক আছে? পলাশ এর এমন কাণ্ডে এমনিতেই মাথা গরম হয়েছিল। এখন শিমুলের কথা শুনে শওকত হাওলাদার নিজেকে আর সামলাতে পারে না। সব রাগ রাবেয়ার ওপর গিয়ে পড়ে। রাবেয়ার গালে দুইটা থাপ্পড় দিয়ে বসে। তোর মারে থাপ্পড় দিলাম, কি করবি? হঠাৎ করে আঘাত পড়ায় রাবেয়া নিজেকে সামলাতে পারে না, দুপা পিছিয়ে সোফায় পড়ে যায়। শিমুল রাগি চোখে তাকায় আব্বার দিকে। আপনি তো একটা কাপুরুষ, যে প্রতিপক্ষের সাথে না পেরে মহিলাদের ওপর অত্যাচার করে। মুখ সামলে কথা বল বিয়াদব। কথায় কথায় মাকে মারেন কেন? মানুষ মনে হয় না? শওকত হাওলাদার তেরে শিমুলের কাছে আসতে চাইলে মুজিব হাওলাদার আটকায়, ঠেলে বাহিরের দিকে নিতে চায়। কিন্তু শিমুল পুষ্পকে বলে রাবেয়াকে রুমে নিয়ে যেতে। তারপর লম্বা পা ফেলে ছাদে চলে যায়। এমন নিকৃষ্ট একটা মানুষ তার আব্বা, এটা ভাবতেই তার খারাপ লাগে। হাওলাদার বাড়ির রাতের পরিবেশ হলো থমথমে। রাবেয়ার মাথা ব্যথা শুরু করেছে বিধায় সে রুম থেকে বের হয়নি। পুষ্প ভাত খাওয়ার জন্য ডেকে এসেছে। উনি মাথা ব্যথার কামড়ে উঠতেই পারেননি। খাবে না বলেছে, বা পরে খাবে। পুষ্প দূর দূর বুকে রান্নাঘরে আসে। রাবেয়া বেগম আশেপাশে থাকলে মনে একটা আলাদা জোর পায়। উনি উপস্থিত বিষয় সবাই ওকে কটু কথা শোনাতে ভয় পাবে না, গলা শুকিয়ে আসবে না। যদিও রাবেয়া বলেছে চুপ থেকে যেন এসব না শোনে, কিন্তু পুষ্প জানে একটা কথা বেশি তর্ক দিলেই আগুন জ্বলে যাবে সারা বাড়িতে, অশান্তি ছড়িয়ে দিবে তার দাদি শাশুড়ি। শিমুল যদি শুনতে পায় পুষ্পর সাথে কারো ঝামেলা হয়েছে, শিমুল বিপক্ষে কথা না বলে শুনিয়েই ছাড়বে অনেক কথা। তুমুল অশান্তিতে পড়বে পরিবার। পুষ্প চায় না এই সংসারে তার জন্য কোনো অশান্তি হোক। এমনিতে সবার মুখে মুখে বলে প্রেম করে বিয়ে করেছে। এই মেয়েগুলো ভালো হয় না। ভালো মেয়ে কি আর প্রেম করে? পেশকারা তো উঠতে বসতে খোঁটা দেয়। তাই পুষ্প ঠিক করে নেয় মানিয়ে চলবে, একটু কষ্ট হোক, কিন্তু দেখিয়ে দিবে সে খারাপ মেয়ে নয়। পেশকারা খাবার টেবিলে পুষ্পকে হাজারটা খুঁত ধরে। শিমুল তখনও ছাদে ছিল বিধায় কোনো ঝামেলা হয় না। পুষ্প চুপচাপ সব শুনে। খাবার খাওয়ার পরে শ্বশুরের জন্য চা বানায়। কাপে ঢালতে এমন সময় সুইটি পেছন থেকে যে পুষ্পের গায়ে ধাক্কা দেয়। চুলা থেকে নামানো চা বা হাতে পড়ে যায়, চামড়া লাল হয়ে উঠেছে। পুষ্প হাত থেকে চায়ের পাতিল সশব্দে পড়ে যায়। ফুলি দৌড়ে এসে বলে, সুইটি আফা, আপনি ইচ্ছা করে ধাক্কা দিলেন তাই না? সুইটি অবাক হয়ে বলে, আমি তো তেল গরম করতে যাচ্ছিলাম মাথায় দিব বলে। পাটকাঠির মতো শরীর লাগলে যে পড়ে যাবে কে জানতো। পুষ্পের হাত তো ততক্ষণে ফসকা পড়ে গেছে। ফুলি তার গলা ছেড়িয়ে শিমুলকে ডাকে। সুইটি ফাঁক দিয়ে পালায়। তার তো ইচ্ছে করছিল এক পাতিল পানির মধ্যে পুষ্পের মাথায় ঢেলে দিতে। যা করেছে তাও কম কই। মনটা কেমন জানি শান্তি লাগছে সুইটির। তাই তো ইউকাট হয়ে চুলগুলো দোলাতে দোলাতে চলে গেছে রুমে।
নিচে চেঁচামেচি শুনে শিমুল ছাদ থেকে দৌড়ে নেমে আসে। রান্নাঘরে পুষ্পকে বেসিনের কলে হাত ডুবিয়ে রাখতে দেখে মুখ কুঁচকে রেখেছে সে। শিমুল এগিয়ে বলল, কি হয়েছে? ফুলি শিমুলকে দেখে বলল, সুইটি আপা তেল গরম করার বাহানায় ভাবির হাতে চা ফালাই দিছে, ঠুয়া পইরা গেছে দেখেন। শিমুল পুষ্পের হাত ধরে দেখে, তারপর হাত ধরে রুমে নিয়ে যায়। রুমে খাটে বসে সরিষার তেল আনে, শান্ত গলায় বলে, হাতে গরম কিছু পড়লে পানি দিবে না, সরিষার তেল দিলে একটু জ্বালা কমবে, কিন্তু এই ফোসকা তো পড়বে না। আমাকে দেখাতাম এভাবেই দেয়। তারপর পুষ্প দিকে তাকিয়ে মাথায় নিচু করে ফু দেয়, আস্তে করে বলে, বেশি জ্বলছে? শিমুলের আদরের কথায় পুষ্প ঠোঁট উল্টে কেঁদে দেয়। শিমুল পুষ্পের চোখের পানি মুছে বলল, বাড়িতে লম্বা চুলের মানুষ বেশি হয়ে গেছে, তাই না বউ? পুষ্প শিমুলের কথার অর্থ বুঝে না, ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। শিমুল পুষ্পের চাহনির অর্থ বুঝে মুচকি হাসে। তার মাথা নিচু হয়ে হাতে ফু দেয়। বার্নড আইমেন্ট এনেও দিয়েছে, লাগালে জ্বালা কমবে। নিধির চোখ বন্ধ করে বিছানায় শুয়ে আছে। পলাশ যতটা দুষ্ট হবে নিধি ভাবতেও পারেনি। শান্ত স্বভাবের পলাশের বুকে যে এত ভালোবাসা নিয়ে ঘুরছে কে জানতো। পলাশকে দেখে কেউ কল্পনাও করতে পারবে না কিছুক্ষণ আগে এই পলাশী কালবৈশাখী তাণ্ডব চালিয়েছে। আদরে আদরে নিধিকে পাগল করে ক্ষান্ত হয়েছে সে। প্রত্যেক মানুষই বোধহয় নিজেকে প্রকাশ করার জন্য একজন ব্যক্তিগত মানুষ খোঁজে, যার কাছে নিজের যে কোনো ভাবকে উপস্থাপন করতে দ্বিধাবোধ করে না। মনের ভেতর লুকায়িত রূপ প্রিয় মানুষের সামনে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করে। নিধি পলাশের দিকে তাকিয়ে ভাবে, যদি এই পাগলের জীবনটা না পেত, সারা জীবন হাহাকার নিয়ে কাটতো তার। পলাশের এমন উচ্ছ্বাস দেখতেই পেত না। পলাশ যেমন উচ্ছৃঙ্খল এটা কখনো কেউ জানবেই না, জানবে শুধু নিধি। কিছু কিছু ব্যাপার আছে যা শুধু প্রিয় মানুষের অধিকার থাকে। নিধি পলাশের দিকে তাকায়, পলাশ তাকে দেখছে। নিধি তাকানো মিষ্টি করে হাসে, নিধিও হাসে। পলাশ নিধির নরম শরীরে আবার নিজেকে টেনে নেয়। নিধির গায়ের সাথে নাক চুয়ে নিধির গালের গ্রান নেয়। নিধির নিজস্ব গ্রানটা পলাশকে নড়ে বড়ে ওঠে। বুকের ভেতর ধুকফুকানি মুহূর্তে বেড়ে যায়। নিধির বুকের দিকে নিয়ে বসে আছে। আজকে নিজেকে খুব হালকা লাগছে, মুক্ত পাখির মতো উড়ে বেড়াতে ইচ্ছে করছে। জন্ম উপোস দেহে আকাশ ছোঁয়া স্বর্গীয় সুখে দেখা পেয়ে পলাশ নিজেকে পাগল হয়ে গেছে। সাথে সামন্তলে নিধিকে পাগল করছে, কোনো কম্পন্য করেনি। নিধির কপালে চুমু ছুঁয়ে দেয়, আলতো গলায় বলে, ধন্যবাদ সোনা। পলাশের ধন্যবাদের কারণ খুঁজে বুদ্ধিমান নিধি বেশিক্ষণ লাগে না, প্রত্যুত্তরে মুচকি হেসে উপহাস দিল। দুজনের কিছুক্ষণ চুপচাপ। হঠাৎ পলাশ দুষ্ট হেসে বলল, নিধি। নিধি পলাশের বুকে নাক ঘষে। পলাশের মুখে নাম শুনে তার দিকে তাকায়। বাসর ঘর যেমনটা তেমনই আছে। কিন্তু বাসর হলো যে দুই একটা ফুল ছিল না, নট গুড। নিধি ফিক করে হেসে বলল, ফুল ছিলতে হয় নাকি? হ্যাঁ, না ছিললে তো বাসর ঘরের সব স্টেপ পূরণ হবে না। আচ্ছা, এমন কথা কই লেখা আছে? বাংলা সিনেমায় লিখেছিলাম, বাসর ঘরে ফুল টুল ছিঁড়ে একাকার অবস্থা হয়ে যায়। নিধি পলাশের কথা শুনে অবাক হয়, আবারও হাসলো। পলাশ নিধির হাসি দেখে বলল, হাসো কেন? আমার ভাইয়ের টাকায় ফুল কিনে ভাইটা তো কষ্ট করে সাজিয়ে দিল। ফুল ছিঁড়ে টিড়ে বাসর হাত না করতে পারলে টাকা উসুল হবে নাকি? তাই নাকি? পলাশ একগাল হেসে বলল, হ্যাঁ, এক কাজ করি চলো। কি? এবার সব ফুল ছিঁড়ে বাসর করে টাকা উসুল করি। নিধি পলাশকে ঠেলে উঠে পড়ে। শিক্ষকের হাবভাব মোটেও সুবিধার না, আবারও ক্লাস নিচে চলে আসবে। বাথরুমে যেতে যেতে বলল, রাতে কি খাবো? অনেক ক্ষুধা পেয়েছে। পলাশ পাশ ফিরে নিধিকে দেখে, অবাক হওয়ার ভান বলে বলল, খাওয়াও তো খেতে হবে, চুমু খেলে চলবে না? নিধি কিছু বলে না, হাসতে হাসতে দরজা বন্ধ করে। পলাশ চোখ বন্ধ করে বাড়ির অবস্থা ভাবে। বাড়িতে যে আজকে সুনামি হবে এটা জানা কথা। এবার ভাবে শিমুলকে ফোন দেবে, আবার ভাবে না, আজকে নিধিকে মনেই থাকুক, বাড়িতে যা হওয়ার শিমুল সামলাবে। পলাশ ভাত মাখিয়ে নিধির মুখের সামনে ধরে। নিধি মাথা নাড়িয়ে বলল, বাবা এত খাতির কেন স্যার? পলাশ মুচকি হাসে, সে আমার সুখের পাখি, আর যত্ন দিতে দোষ কি? নিধি উত্তর দেয় না, চুপচাপ ভাত খায়। চোখে সুখের পানি গড়িয়ে পড়ে। মনে মনে ভাবে, কোন দোষ নেই এই স্যার, এভাবেই যত্ন নিন, আমি যে আপনার ভালোবাসার কাতর পাখি, প্লিজ বেশি বেশি ভালোবাসুন। পলাশ নিধির চোখে চোখ রাখে। পানি দেখে কি বুঝলো কে জানে, নিধির চোখ বুলিয়ে
তাকিয়ে বলল, খুব ভালোবাসবো সোনা, তোমার কল্পনার থেকেও অনেক বেশি, অনেক অনেক বেশি।